এই মুহূর্তে আপনারা দেখছেন টেক সাইগা ইউটিউব চ্যানেলে ৩৯১তম টিএসসি নিউজ। সাথে রয়েছি বরাবরের মতো আমি অভ্র। তবে আজকে শুরুতেই অভিনন্দন, আমাদের চ্যানেলে একটা অসাধারণ ব্যাপার ঘটেছে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের চ্যানেল ৯ লক্ষ সাবস্ক্রাইবারের মাইলস্টোন ক্রস করে গেছে। আপনাদের সবাইকে অভিনন্দন। একটা বাংলা ভাষার বাঙালিদের চ্যানেল হিসাবে এই অ্যাচিভমেন্টটা ক্রস করা একটা বিশাল বড় ব্যাপার হয়ে যায়। তবে না, কোনো সেলিব্রেশন এখন নয়, আমরা একেবারে 1 মিলিয়নে পৌঁছে গিয়ে বড় করে ভালো করে সেলিব্রেশন করব, যেরকম আপনারা বিভিন্ন রকম আইডিয়া দিয়েছেন বিভিন্ন সময়। তো এনিওয়ে, আজকের সময় নষ্ট করব না, আমরা সরাসরি টেক নিউজে ঝাঁপিয়ে পড়ব। প্রথম খবর আমাদের গর্ব জাভেদ করিমকে নিয়ে। জাভেদ করিম আপনারা জানেন ইউটিউবের কো ফাউন্ডার, একজন বাঙালি। তিনি তার প্রথম যে ভিডিওটা পোস্ট করেছিলেন ইউটিউবে, তার নাম ছিল মি অ্যাট দ্য জু। তো সেই ভিডিওটার কথা আজকে কেন? কারণ তিনি সেই ভিডিওর ডেসক্রিপশন এত বছর বাদে আপডেট করেছেন এবং সেখানে তিনি লিখেছেন ইউটিউব যে তাদের পলিসি চেঞ্জ করে ডিসলাইক বাটনটাকে হাইড করে দিচ্ছে, মানে ডিসলাইক বাটন থাকবে, দেখা যাবে, কিন্তু আপনি ডিসলাইক কতগুলো করেছেন সেটা বোঝা যাবে না। একজন সাধারণ মানুষ এটা বুঝতে পারবে না, এটা তিনি পছন্দ করেননি। তিনি লিখেছেন এটা একটা স্টুপিড আইডিয়া। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা সবাই তার সাথে আছি, আমাদেরও সাপোর্ট রয়েছে, আমরা কেউ এই ব্যাপারটা পছন্দ করিনি। তবু ইউটিউব এরকম করেছে, ব্যাপারটা সত্যি সাপোর্ট করা যাচ্ছে না। ইউটিউব দেখা যাক, এত সমালোচনা হচ্ছে চারিদিকে, শেষ অবধি ডিসলাইকের ব্যাপারটা তারা থামিয়ে দেয় কিনা, শেষ অবধি তারা আপডেট করে কিনা, নাকি তারা যেরকম ঠিক করেছিল সেরকমই করবে, দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। পরের খবরটা স্যামসাংকে নিয়ে, এবং বেশ খারাপ খবর। স্যামসাং তাদের যে গ্যালাক্সি বার্ডস প্রো আর গ্যালাক্সি বার্ডস 2 লঞ্চ করেছিল, সেগুলো ইউএসএতে বেশ বিপদের সম্মুখীন। আসলে ইউএসএতে যারা ইউজার আছেন, তারা গ্যালাক্সি বার্ডস 2 আর বার্ডস প্রো যখন ইউজ করছেন, তাদের কানে ইনফেকশন হয়ে যাচ্ছে। এরকম বহু রিপোর্ট আসছে, একাধিক রিপোর্ট আসছে, এবং সেসব দিয়ে স্যামসাং ব্যাপারটা অ্যাডমিট করেছে, এবং তারা সেই ডিভাইসের যে টাকাটা, সেই টাকাটা গ্রাহকদের ফেরত দিয়ে দিচ্ছে, তার সাথে মেডিকেল এক্সপেন্সও তারা দিচ্ছে। এবং এখানে বলা হচ্ছে যে স্যামসাংয়ের ওই বার্ডসগুলোর মধ্যে যে মেটেরিয়ালটা ইউজ করা হয়েছিল, সেটা স্কিনের পক্ষে খুব একটা ভালো নয়, তার জন্য ইনফেকশন হচ্ছে। তো এই কারণে স্যামসাংয়ের ওপর লসুট বা আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে, বহু কোটি টাকা জরিমানা হতে পারে স্যামসাংয়ের। আমাদের দেশে হলে কিচ্ছু হতো না, আমাদের দেশে তো এই বার্ডসগুলো চলছে, আমরা ইউজ করছি, আমাদের কানে কি ইনফেকশন হচ্ছে হলে কে জানছে? আর জানার পর গ্রাহক পরিষেবা কেন্দ্রে গেলে কি হবে? তারা বলবে বড়জোর যে হ্যাঁ হচ্ছে, ঠিক আছে, এটা তো আমাদের কিছু করার নেই, আপনি গিয়ে ভালো ডাক্তার দেখান। এছাড়া আর কিচ্ছু হয় না। আমাদের দেশে একটা বার্ডস তো ছেড়ে দিন, একটা ফোন খারাপ হলে কি হয় সেটা আমরা পিসি বিল্ডার্স বাংলাদেশের ভিডিওতে দেখেছি। সব কোম্পানি, শুধু স্যামসাং বলে না, আমরা পোকোর ভিডিও দেখলাম, শাওমির অভিজ্ঞতা খুব একটা ভালো কিছু নয়, রিয়েলমির ক্ষেত্রেও অভিজ্ঞতা একই রকম হওয়ার কথা। তবু আমি বলবো এটা আমাদের দেশে কেন হচ্ছে? আমাদের দেশে এরকম হচ্ছে তার কারণ আমরা সচেতন নই, পুরো দোষটাই আমি বলবো আমাদের। পরের খবর শাওমির রেডমি নোট 11 সিরিজকে নিয়ে। আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি, যবে থেকে শুনেছি চায়নায় লঞ্চ হয়েছে, ভালো স্পেসিফিকেশনস আছে, দাম কম, আমরা খুব অপেক্ষা করে আছি কবে আমাদের দেশে আসবে। এর মধ্যে একটা লিকও এসেছিল যে যখন গ্লোবাল লঞ্চ হবে বা আমাদের দেশে আসবে, তখন সেখানে আর মিডিয়াটেকের ডায়মেনসিটি প্রসেসর থাকবে না যেরকম চায়নাতে ছিল, আমাদের জন্য স্পেশাল প্রসেসর আসবে, সেটা কোয়ালকমের প্রসেসর। শুনে আমরা খুব খুশি হয়ে গেছিলাম, কিন্তু এটা আসলে খুশির খবর নয়, এটা ভীষণই দুঃখের খবর। কারণ গেজেটস ডেটার লিক থেকে আজকে আমরা জানতে পারছি যে রেডমি নোট 11 সিরিজ, সেই নোট 11-এ থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, আর নোট 11 প্রোতে থাকবে, আর প্রো ম্যাক্সে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750 প্রসেসর। কবেকার পুরনো প্রসেসর, এবং সেটা দিয়ে আমাদের কাছে আসবে। এর থেকে তো মনে হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি প্রসেসর দিয়ে আসলে অনেক বেটার হতো, 920 প্রসেসর, অনেক ভালো প্রসেসর। তো দেখা যাক কি হয়, আমাদের কপালে এরকমই হয় শেষ অবধি। এবং চায়নাতে যেরকম আমরা জিনিস পাই, সেরকম আমাদের দেশে আমরা পাই না। শাওমি এই ব্যাপারটাতে সব থেকে বেশি করে, অন্য কোম্পানিগুলোও করে, টুকটাক করে, কিন্তু শাওমির মতো এরকম কেউ করে না। 30 তারিখ, এই মাসের 30 তারিখ ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে রেডমি নোট 11T, যেটা নোট 11-এর রিব্র্যান্ডেড ভার্সন বলা হচ্ছে। দেখা যাক সেখানে কতটা কি থাকে, কীরকম হয় ফোনটা, সব কিছু আপনাদের জানাবো। তবে নোট 11 সিরিজ কিন্তু খুব শীঘ্রই গ্লোবালি লঞ্চ হবে, তারপর বাংলাদেশেও খুব শীঘ্রই লঞ্চ হবে। সেক্ষেত্রে খবরটা খুব একটা ভালো নয়। Oppo Reno 7 খুব শিগগিরই লঞ্চ হবে, আমরা জানি, খবর পাচ্ছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি লঞ্চ হবে সেটাও ভাবতে পারিনি। বাংলাদেশে সদ্য লঞ্চ হয়েছে Oppo Reno 6 4G ভেরিয়েন্ট, ইন্ডিয়াতে 2-3 মাস আগে Oppo Reno 6 5G ভেরিয়েন্ট, সেখানে চায়নাতে এই মাসেই লঞ্চ হবে Oppo Reno 7 সিরিজ, এবং তার লাইভ ছবি সামনে চলে এসেছে। সেখানে দেখে ক্যামেরা মডিউলটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। আপনার কি ভালো লাগছে আদৌ? কমেন্টে লিখে জানাবেন। তবে হাতে নিয়েই শেষ কথা বলতে পারবো, তবে আমাদের হাতে আস্তে আস্তে এটা জানুয়ারি মাস। তবে এখানে একটা ভালো জিনিস লক্ষ্য করলাম, এই ফোনটাতে তলার দিকে একটা 5G ব্যান্ড দেখা যাচ্ছে, অর্থাৎ এর ফ্রেমটা কিন্তু মেটাল ফ্রেম হবে, এবার প্লাস্টিক ফ্রেম থাকছে না। এইটুকু অন্তত ভালো হচ্ছে, বাদ বাকি কী হয় সেটা দেখার জন্য জানুয়ারি অবধি।
পরের খবর উইন্ডোজ 10কে নিয়ে। উইন্ডোজ 10 বন্ধ হয়ে যাচ্ছে, তবে ঘাবড়াবেন না, এক্ষুনি বন্ধ হচ্ছে না। এটা সম্ভবত 2024 সালে 11ই বা 14ই অক্টোবর বন্ধ হয়ে যাবে, এটা মাইক্রোসফটের তরফ থেকে জানা যাচ্ছে। আর উইন্ডোজ 10 বন্ধ হচ্ছে 2024 সালে ঠিকই, কিন্তু এখন আপাতত তাতে যে আপডেট আসছে, অনেকে বলছে সেই আপডেটের পর নাকি উইন্ডোজ 10 স্লো করে দেওয়া হয়েছে, ইচ্ছাকৃতভাবে নাকি স্লো করে দেওয়া হয়েছে। আমি জানি না কতটা সত্যি, তবে হ্যাঁ, আপনারা আপডেট করার আগে অবশ্যই সাবধান থাকবেন। আর প্রসঙ্গত বলে রাখি যে আইফোনের ব্যাপারে গতকাল যে আপনাদের ভিডিওতে বলেছিলাম যে আইফোন ঘরে বসে রিপেয়ার করা যাবে, অ্যাপেলের থেকে সব সাপোর্ট পাবেন, তাদের থেকে আপনি পার্টস কিনতে পারবেন, ম্যানুয়াল কিনে আনতে পারবেন, নিজেই রিপেয়ার করতে পারবেন। অ্যাপেল এরকম প্রোগ্রাম চালু করেছে, কিন্তু এখনও অবধি অ্যাপেল কিন্তু জানায়নি যে আপনি ঘরে বসে রিপেয়ার করলে তারপর ওয়ারেন্টিটা থাকবে নাকি সেটা এমনিই চলে যাবে। আপনাকে মেকানিক বানাবে অ্যাপেল ঠিকই, কিন্তু আইফোন সারানোর পর সেটা যদি ওয়ারেন্টি চলে যায় সেটা কিন্তু খুব দুঃখের হবে। পরের খবর চিপ শর্টেজ নিয়ে। চিপ শর্টেজের ফলে স্মার্টফোনের দাম বাড়বে, 15-20% দাম বাড়বে। আপনাদের বেশ কিছুদিন ধরে ভিডিওতে বলে আসছি, চিপ শর্টেজ নিয়ে আলাদা ভিডিও বানিয়েছি, কিন্তু আজকে চিপ শর্টেজের এফেক্ট কোন লেভেল অবধি যেতে পারে সেই ব্যাপারে একটা উদাহরণ দেব। আমরা যে গাড়ি ইউজ করি, গাড়ির ইন্ডাস্ট্রিতে আপনারা জানেন যে চিপ শর্টেজের জন্য গাড়ির প্রোডাকশন খুব কমে গেছে, এইসব হচ্ছে। কিন্তু এখন গাড়ির একটা পার্টস চুরি হয়ে যাচ্ছে। ভাবুন, চিপ শর্টেজ বলে গাড়ির একটা স্পেয়ার পার্টস চুরি হয়ে যাচ্ছে। আসলে গাড়ির ইঞ্জিন আর এক্সস্টের মধ্যে একটা পার্টস থাকে যার নাম হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার, এবং তার মধ্যে ওই রেডিয়াম, প্ল্যাটিনাম এরকম কিছু ধাতু থাকে। সেই ধাতুগুলো খুব সামান্য পরিমাণেই থাকে, তো সেগুলোর জন্য শুধু সেগুলোর লোভে চোরেরা গাড়ির এই পার্টসটাকে চুরি করে নিচ্ছে। এবং এটা যখন তারা চোরাই মার্কেটে বিক্রি করছে, তা কত দামে বিক্রি হচ্ছে জানেন? সেটা 5,000 থেকে 75,000 টাকা, এত দামে বিক্রি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন গাড়ির ইন্ডাস্ট্রির ওপর কতটা এফেক্ট পড়েছে। চিপ শর্টেজের এফেক্ট আসলে প্রত্যেকটা জায়গায় পড়েছে, আমাদের জীবনের কত কোনায় কোনায় পড়েছে আমরা ক্রমশ বুঝতে পারবো সেটা আরও 2022 সালে। চিপ শর্টেজের কথা যেখানে এসেই গেল, তাহলে দুটো প্রসেসরের খবর দিয়ে নিই। প্রথম খবর এটাই যে কোয়ালকম তাদের কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ফার্স্ট জেনারেশন যে প্রসেসরটা নিয়ে আসছে, সেই প্রসেসরটাতে জানা যাচ্ছে বেশ কিছু আপগ্রেডেশন আছে। পারফরমেন্স তো বেটার হবে, এটা আমরা জানতামই, কিন্তু জানা যাচ্ছে এখানে ফাস্ট চার্জিং 5.0 সাপোর্ট আছে, যার ফলে এবার আমরা 150 ওয়াট অব দি ফাস্ট চার্জারের সাপোর্ট পাবো এইসব ফোনগুলোতে। আর পরের প্রসেসরের খবরটা স্যামসাংয়ের এক্সিনোস 2200 প্রসেসরকে নিয়ে। এই 2200 প্রসেসরটা এএমডির সাথে কোলাবোরেশনে তৈরি হচ্ছে, খুব ভালো প্রসেসর হবে এরকম বহুদিন ধরেই আমরা শুনে আসছি। শেষ অবধি তার গিগবেঞ্চের স্কোর দেখা যাচ্ছে। আসলে স্যামসাং গ্যালাক্সি S22 আল্ট্রার গিগবেঞ্চ স্কোর এসেছে 8GB র্যামের ভেরিয়েন্ট। 8GB র্যাম দিয়ে স্যামসাং গ্যালাক্সি S22 আল্ট্রা, যেখানে যুগটা 20GB র্যামে পৌঁছে যাচ্ছে, গতকালের টেক নিউজে আপনাদের বলেছিলাম। এটা খুব অদ্ভুত লাগলো আমার দেখে। তবু যাই হোক, গিগবেঞ্চের স্কোর দেখে বোঝা যাচ্ছে পারফরমেন্স খুব একটা ভালো নয়, বেশ হতাশজনক। তো এর বাইরে আর কি বলবো, এখন ফোন আসুক, দেখা যাক কতটা কি ভালো করতে পারে। গ্রাফিক্স আশা করা যায় কিছু উন্নতি হবে, তো খুবই হতাশ হলাম এটা দেখে। আজকের শেষ খবর স্যামসাং গ্যালাক্সি A73 ফোনটাকে নিয়ে। তার ছবি, ডিজাইন এসব সামনে চলে এসেছে, রেন্ডার এসেছে, এবং সেই রেন্ডার দেখে ডিজাইনটা বেশ রিফ্রেশিং লাগছে। এবং শোনা যাচ্ছে এর নাকি এবার ডিসপ্লেটাও রিফ্রেশিং হবে। স্যামসাং একটু ভালো কিছু, বেটার কিছু করার চেষ্টা করবে, করুক, বেটার কিছু করুক, খুবই দরকার করা। কারণ A73 বেশ দামি ফোন হবে, সেখানে যদি নূতনত্ব না থাকে, ভালো কিছু না থাকে, তাহলে লোকে কেন কিনবে? বিশেষ করে এখানে এবারও 3.5mm হেডফোন জ্যাক থাকছে না, এবং শোনা যাচ্ছে এখানে সিম ট্রেটা নাকি তলার দিকে চলে আসবে। কিন্তু এই ফোনটাতে আমরা এক্সপেক্ট করবো অ্যাটলিস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর থাকুক, খুব খারাপ হলেও কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 প্রসেসর থাকুক। সেখানে লিক বলছে, জানি না এটা কতটা সত্যি, যে এখানে নাকি কোয়ালকম স্ন্যাপড্রাগন 750 প্রসেসর থাকতে পারে। সেটা যদি হয় ভীষণই হতাশজনক হবে। দেখা যাক স্যামসাং আগামী দিনে কি করে। স্যামসাংয়ের জন্য কিন্তু মিড বাজেট বা বাজেট সেগমেন্টের ফোনের জন্য কিন্তু বেশ টাফ টাইম অপেক্ষা করছে আগামী বছরে। তো আজকের ভিডিওর শেষ করার আগে আবারও মনে করিয়ে দিই যে আপনাদের সবাইকে অভিনন্দন, এইভাবেই ভালোবাসা দেবেন, এভাবেই সাথে থাকবেন। আমরা 9 লক্ষ সাবস্ক্রাইবারের মাইলস্টোন ক্রস করে এবার নতুন যাত্রা শুরু করেছি 1 মিলিয়নের দিকে। তো আপনাদের সাপোর্ট চাই, তার জন্য অবশ্যই। আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।